রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে জানালেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে মন্তব্য অর্থ উপদেষ্টার। এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া জরুরি বললেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আজ বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এক সেমিনারে একথা জানান তিনি। বলেন, এবার সেহরি, ইফতার এবং তারাবির নামাজের সময় কোনো লোডশেডিং হবে না। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আগামী 5 বছরের মধ্যে প্রায় 4,500 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে লক্ষ্যমাত্রার কথাও জানান বিদ্যুৎ উপদেষ্টা। আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। আজকে যে এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25-এ। আমি বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটরকে এই জন্য অনুরোধ জানাবো, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশ খাদের কিনারায় চলে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর কিছুটা দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের 2,547 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো ব্যাংক সুইচ হয়েছে, কিন্তু শিক্ষাটা থাকলে কিন্তু ওটা তো ছিনিয়ে নিতে পারে। আপনার যে শিক্ষা অভিজ্ঞতা থাকে এটা কিন্তু নিতে পারবে না। তরুণ প্রজন্ম মাছে ভাতে বাঙালি না হয়ে পোল্ট্রি ভাতে বাঙালি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফিশারিজ এন্টারপ্রেনার সামিটে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, তরুণ প্রজন্ম মাছ খেতে চায় না, শুধু ডিম আর মুরগি খেতে চায়। কিন্তু নতুন প্রজন্মকে মাছ খাওয়াতে হবে, কারণ মাছে প্রোটিন রয়েছে। মৎস্য উপদেষ্টা আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া একটি চাপিয়ে দেয়া বিষয়, এটি আমাদের সংস্কৃতি নয়। এ সময় দেশে মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সারা বছর ইলিশ খাওয়ার দরকারটা কি? পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার দরকারটা কি? তখন আমাদের ব্যান পিরিয়ড শুরু হয়। ওই দিন কোল্ড স্টোরেজের ইলিশ খেয়ে লাভ নেই। আমি বলে দিচ্ছি অন রেকর্ড যে পয়লা বৈশাখের পান্তা ইলিশ এটা একটা ইম্পোজড, এটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি। এটা আসলে আমাদের অরিজিনাল সংস্কৃতি না। তো কাজে এটাকে আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমি আশা করব যে এটা আমরা মেনে চলব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দেশকে নতুনভাবে গড়তে সকলকে আরও আন্তরিক হতে হবে। সকালে 21-এ পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ লড়াই করেছেন। 2014 সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। এছাড়া 24-এর গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই
ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে যে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। এতে তারা প্রস্তাব করেছে স্বাধীনভাবে স্থানীয় পরিষদ নির্বাচন পরিচালনা করতে পারে ইসি। এছাড়া স্থানীয় সরকার সার্ভিস গঠনের প্রস্তাব করে গঠিত সংস্কার কমিশন 5 সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদা সম্পন্ন স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশও করা হয় প্রতিবেদনে। এবার জেলা সংবাদ। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেয়া জরুরি, এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের জন্যই রাজনীতি করে বিএনপি। তাই দেশকে এগিয়ে নিতে ও পুনর্গঠনের উদ্দেশ্যে সবার আগে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল। বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন, যার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সকাল 10:30টায় যশোর স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি। দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। এ সময় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা জুলুম করতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট সেলুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ভোট উৎসব করতে চায় নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। এ সময় সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন সিইসি। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোট কাটে উদযাপন করতে পারে, আমরা সেরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই। চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনায় 3 ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, গতরাতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার মডেল থানার
গ্যান্ডা এলাকা থেকে 3 ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ 29,000 টাকা জব্দ করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এক এসআইকে ক্লোজড করা হয়েছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বাসের ডাকাতি ও এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। ওই ঘটনায় ওমর আলী নামে এক যাত্রী মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হালের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। যাচ্ছি খেলার সংবাদে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে এই দুই দল 5 বার মুখোমুখি হয়। এর মধ্যে 3 বার জয় পায় পাকিস্তান এবং 2 বার ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় মুখোমুখি হবে এই দুই প্রতিদ্বন্দ্বী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও পয়েন্ট তালিকার 2 নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর সেমিফাইনালে টিকে থাকতে হলে পাকিস্তানকে হারাতে হবে ভারতকে। চলতি মৌসুমে নতুন ফরম্যাটে আয়োজিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নিয়েছে ইউরোপের সেরা 16টি দল। সুইজারল্যান্ডের নিউনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র ড্র অনুযায়ী রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে, আর বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে বায়ার লেভারকুসেনের। এদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা, আর ইন্টার মিলানের প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেইনুর্দ। তবে কঠিন পরীক্ষা দিতে হবে লিভারপুলকে। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। অন্যদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনালও। তাদের প্রতিপক্ষ পিএসভি। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ লিল ও অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে জানালেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে মন্তব্য অর্থ উপদেষ্টার। এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া জরুরি বললেন তারেক রহমান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।